বন্ধুরা নমস্কার। এর আগের ভিডিওতে আমি বিরোধীদের প্লাস পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যে প্লাস পয়েন্টগুলো তাদের এবারের নির্বাচনে লড়াইয়ে অ্যাডভান্টেজ দিচ্ছে। আজকে সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব যেগুলো নিয়ে কোশ্চেন মার্ক রয়েছে অথবা তাদের নেগেটিভ পয়েন্ট, সেগুলো নিয়ে আলোচনা করব। এই কারণে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, সবাই না টেনে দেখবেন ভালো করে। আর আপনারা এই ক্ষেত্রে একমত কিনা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে তো লাইক করার দায়িত্ব আপনাদের, এই ব্যাপারে কোনো কথা বলার নাই। প্রথম কথা হলো যে এবার নির্বাচনের প্রথম দিকে যে সবচেয়ে চিন্তাজনক বিষয় বিরোধীদের দেখা গেছে সেটা হলো সুরাতের কংগ্রেস ক্যান্ডিডেটের রহস্যজনকভাবে নমিনেশন বাতিল হয়ে যাওয়া এবং ক্যান্ডিডেটের ভূমিকাও রহস্যজনক হওয়া। এরপরে ইন্দোরের কংগ্রেস ক্যান্ডিডেটের নমিনেশন তুলে দেওয়া, এরপরে পুরীর ক্যান্ডিডেটের পয়সার অভাবে নির্বাচন লড়তে অস্বীকার করা কংগ্রেস ক্যান্ডিডেট। এই তিনটি ঘটনা অত্যন্ত ক্রুশাল ছিল, ক্রুশাল আছে এবং 4 জুন পর্যন্ত ক্রুশাল থাকবে। এই কারণে যে কেউ তো একটা পার্টির টিকিট পাওয়ার পরে, তাও ন্যাশনাল পার্টির টিকিট পাওয়ার পরে নির্বাচন লড়বো না এরকম তার স্বপ্ন থাকতে পারে না। সে নির্বাচনে লড়াই করার জন্য তার দলের ভেতরে নানান কঠিন অবস্থা অতিক্রম করে একটা টিকিট অর্জন করেছে। সেই টিকিটটা তার এমনিতে বাতিল হয়ে যাবে। সে এমনিতে শুধু কয়েকটা পয়সার জন্য বলে দেবে যে আমি নির্বাচনে লড়াই করতে পারবো না টাকার অভাবে, অথবা তার নমিনেশন বাতিল হয়ে যাবে, অথবা সে উইথড্র করে ফেলবে। পেছনে কোনো না কোনো খেলা নিশ্চয়ই থাকতে পারে। তো এইটা একটা কোশ্চেন মার্ক, বড় কোশ্চেন মার্ক এবারের নির্বাচনে। দ্বিতীয়ত হলো বিরোধীরা জিততে পারা অসম্ভব কিচ্ছু না। নরেন্দ্র মোদীজিও যখন জিতেছিলেন 2014 সালে, তার আগে বিজেপির 116টা আসন ছিল। সেই 116 থেকে 166 বাড়িয়ে আপনার 282-তে যায়। কত বড় জাম্প হয় এটা অকল্পনীয়। আরও অনেক জায়গাতে কেজরিওয়াল নতুন একটা পার্টি গঠন করে দিল্লিতে একদম শাসন ক্ষমতায় চলে আসে হঠাৎ করে, এবং আসে আপনার বিরোধীদেরকে প্রায় মুছে দিয়ে। তো এই রকম ঘটনা তো রাজনীতিতে সম্ভব হয়। তো বিরোধীদেরও আসা সম্ভব, কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজতে হবে তার জন্য। যেমন হলো, যদি ক্যান্ডিডেটই সন্দেহজনক আচরণ করেন তাহলে তার হয়ে যে সমস্ত নেতারা বিভিন্ন জায়গাতে কাজ করছেন, লড়াই করছেন, কর্মী সমর্থক নেতা, তাদের মধ্যে কোনো ধরনের রহস্যজনক আচরণ কি অসম্ভব? যদি না হয়ে থাকে, কোনো ক্যান্ডিডেটের পক্ষে কোনো নেতা বা কর্মী যদি কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন না করে থাকেন, তাহলে দেশের যা পরিস্থিতি আছে তাতে কংগ্রেসের অনেক সিট বেড়ে যাবে। কংগ্রেস কেন, অন্য বিরোধী দলগুলোর অনেক সিট বেড়ে যাবে। সুতরাং এটা একটা বড় প্রশ্ন, কোথাও এরকম হচ্ছে কিনা। তৃতীয়ত হলো যে এবারের নির্বাচনে বিজেপির অনেক নেগেটিভ পয়েন্ট ছিল, কোনো সন্দেহ নাই, যেগুলোকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি করতে পারত বিরোধীরা মিডিয়ার সামনে এসে ভাষণ দিয়েছে, তারপরে আপনার বিভিন্ন সভা সমিতিতে বক্তব্য রেখেছে, কিন্তু বিজেপির বিরুদ্ধে কি সেই ক্ষোভটা তৈরি করতে পেরেছে? যে ক্ষোভটা নরেন্দ্র মোদীজি তৈরি করেছিলেন 2014 সালে বিরোধীদের বিপক্ষে এবং 2019 সালে বিরোধীদের বিপক্ষে, একদম তাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিলেন। তাদেরকে জবাব দিতে হয়েছিল বারবার, তাদেরকে ডিফেন্সিভ মুডে যেতে হয়েছিল বারবার। সেই রকম ক্ষোভ তৈরি করা, এটা বিরোধী দলের একটা বড় কাজ, একটা বড় একটা হাতিয়ার হয় এবং আবার একটা রণকৌশলও হয়। সেটা কি করতে পেরেছে? আপনারা সবাই উত্তর খুঁজবেন। যদি আপনাদের মনে হয় হ্যাঁ পেরেছে, তাহলে হ্যাঁ লিখবেন, যদি পারেনি তাহলে না লিখবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। এটা শর্ত, একটা বড় শর্ত। এরপরে হলো চতুর্থত, একটা ইস্যু ধরুন 2 বছর আগে হয়েছে বা 3 বছর আগে বা 4 বছর আগে ছিল, কিন্তু তার প্রাসঙ্গিকতা আজকেও রয়েছে। যখন নেতা বক্তব্য রাখে তখন দেখা যায় 4 বছর, 5 বছর, 10 বছর আগের ইস্যুটাকেও সমান গুরুত্ব দিয়ে মানুষকে মনে করিয়ে দেয় এবং মানুষের মধ্যে সেই সময়ে যে ক্ষোভটা সেটাকে আবার নতুন করে জাগিয়ে তোলে। এই কাজটা নরেন্দ্র মোদীজি করেন। দেখবেন মাঝে মাঝে একদম জওহরলাল নেহরুর কথা তুলে আনেন, কখনো কখনো ইন্দিরা গান্ধীর সময়ের
সেই যে ইমার্জেন্সি হয়েছিল তার কথা তুলে আনেন, বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনাবলী তুলে এনে মানুষকে মনে করিয়ে দেন। কোনো মানুষ যদি বিজেপির থেকে মন সরানোর চেষ্টা করে তাহলে তাকে আবার মনে করিয়ে দেয় যে এই 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 নেগেটিভ পয়েন্টগুলো তোমার প্রতিপক্ষের একবার খেয়াল করে দেখো। দেখা গেছে বিরোধী নেতারা যখন বক্তব্য রাখেন সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে রাখেন, কিন্তু যে অভিযোগটা তারাই করেছিলেন আজকে থেকে কয়েক বছর আগে, খুব কম র্যালিতে তারা সেটা তুলে ধরেন তারা। অর্থাৎ আজকেরটা আজকে দিন আনি দিন খায়ের মতন। তো এইটা সারা ভারতবর্ষে কতটুকু হয়েছে এটা একটা শর্ত। কারণ আপনি হতে পারে আজকে যে কথাটা বলছেন আপনার শ্রোতারা সেটাকে নাও মানতে পারে, কিন্তু আপনি যদি 5 বছর আগের একটা কথা যদি বলেন সেটা হয়তো তার মনে পড়লে পরে তার মনের মধ্যে আবার ক্ষোভ জাগতে পারে। তা আপনি সেই কথাটা মনে করিয়ে দিতে পারছেন কিনা সেটা একটা কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কের আনসার আপনাদেরকে দিতে হবে, আপনাদের খুঁজতে হবে আর কি। যদি খুঁজতে পারেন তাহলে এখানে কমেন্ট বক্সে হ্যাঁ বা না লিখবেন। এরপরে হলো এই যে দলগুলো, বিভিন্ন দলগুলো, বিরোধী দলগুলো, তারা একজন এক একটা রাজ্যে লড়াই করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে লড়াই করছেন, আপনার দিল্লিতে কেজরিওয়াল লড়াই করছেন, উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রে লড়াই করছেন, আপনার উত্তরপ্রদেশে অখিলেশ যাদব লড়াই করছেন। এই যে লড়াই করা অবস্থাতে তাদের মধ্যে কেউ কেউ সরে গেছে, নীতিশ কুমার সরে গেছে। নীতিশ কুমার বড় ফ্যাক্টর ছিল, মমতা ব্যানার্জি সরে না গেলেও সরে যাওয়ার মতন। এই বিষয়গুলোকে ঠিকভাবে বিরোধী নেতারা হ্যান্ডেল করতে পেরেছেন যারা গার্জিয়ান স্বরূপ। যদি পেরে থাকেন, যদি তাদের রণকৌশলের ভেতরেই যদি নীতিশ কুমার সরে থাকে তাহলে বিরোধীরা তার বেনিফিট পাবে। যদি রণকৌশলের অঙ্গ হিসেবেই যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরে থাকেন তাহলে তার বেনিফিট বিরোধীরা পাবেন। যদি রণকৌশলের বাইরে গিয়ে এগুলো হয়ে থাকে তাহলে কি হতে পারে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরকম বিভিন্ন পয়েন্ট, এরপরে আরও অনেক পয়েন্ট থাকে। আমি এক একটা ভিডিওতে কিছু কিছু করে পয়েন্ট তুলছি এই কারণে যে আপনাদের সবগুলো যদি একটা ভিডিও অনেক লম্বা করে যদি বলি তাহলে আপনাদের বোরিং লাগবে এবং আপনারা ভুলেও যাবেন। তো আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন বিরোধীদের প্লাস পয়েন্টগুলো বলেছি, এইটাতে কিছু মাইনাস পয়েন্ট বা কোশ্চেন মার্ক বলছি। এর পরের ভিডিওতে আরও অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওগুলো না টেনে পুরোটা শুনবেন ভালো করে, তাহলে আপনাদের সিদ্ধান্ত নিতে সহজ হবে। আপনারা না হলে কি হয়, অনেক সময় ক্ষোভ থেকে যে একটা দলকে অপছন্দ করছি, তো সেই ক্ষোভেই মনে হয় ওই দলটা হেরে যাবে। একটা দলকে ভালোবেসে ফেলেছি সুতরাং মনে হয় যে ওই দলটাই জিতে যাবে। এর ফলে কি হয়, আপনারা যখন রেজাল্ট আসে তখন হঠাৎ করে আকাশ থেকে একদম মাটিতে পড়েন, কোমর টোমর ভেঙে যায়। তো এইটা যাতে না হয় তার জন্য আমি আপনাদেরকে প্লাস এবং মাইনাস দু ধরনের বিষয়গুলোর সঙ্গে আপনাদেরকে অবহিত করাচ্ছি এই আলোচনাগুলোর মাধ্যমে। এই কারণে ভিডিওটি যদি আপনাদের জরুরি এবং ভালো মনে হয় তাহলে শেয়ার করবেন, যাতে আপনাদের অন্য বন্ধুরাও যাতে এই ধরনের আলোচনার সঙ্গে যুক্ত থাকতে পারেন। কারণ রাজনীতি একটা এডুকেশনাল বিষয় মনে রাখতে হবে। রাজনৈতিক এডুকেশন যদি আপনার ভেতরে শক্তিশালী হয় তাহলে আপনি রাজনৈতিকভাবে শক্তিশালী হতে পারবেন। আপনি যে কোনো বিষয়কে নিরপেক্ষভাবে এবং ভালোভাবে দেখতে পারবেন, এতে আপনি ঠকবেন কম। অন্যথায় আপনি সারা জীবন ধরে শুধু ঠকেই যাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন এখানে। নমস্কার সবাইকে।